9/11 এই শতাব্দীর সবচেয়ে বড় পরিকল্পনা। এই একটি দিন সারা বিশ্বের মুসলমানদের জীবন সব সময়ের জন্য বদলে দিয়েছে, যেখানে একদিকে ছিল দুনিয়ার মহাশক্তি আমেরিকা, অন্যদিকে ছিলেন একজন মাত্র ব্যক্তি, সৌদি আরবের ধনকুবের মহান ব্যক্তিত্ব হযরত উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ। For what was then the world's most wanted terrorist, responsible for killing thousands. এটা কোনো প্রথমবার ছিল না যে কেউ আমেরিকার এই দুটি টাওয়ারকে ধ্বংস করার চেষ্টা করেছে, কেননা এই টুইন টাওয়ার সে সময়ের দুনিয়ার সবচেয়ে উঁচু ইমারতগুলোর একটি ছিল এবং কোনো সন্দেহ ছাড়াই এই ইমারত দুনিয়ার সবচেয়ে প্রসিদ্ধ ইমারত ছিল, কেননা এই বিল্ডিং এর ভিতরে এবং আশেপাশে প্রায় 500 এর মতো হলিউড মুভি বানানো হয়েছিল। যে এই বিল্ডিং কে ধ্বংস করতে চেয়েছিল তার ভালোভাবে জানা ছিল যখন নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই বিল্ডিং এর পতন হবে, এটি আগামী বিশ্বের সবচেয়ে বড় নিউজ হবে। যেমন যদি আজ কেউ বুর্জ খলিফার পতন ঘটায়, আজ থেকে প্রায় 23 থেকে 24 বছর পূর্বে বিশ্বের পরিস্থিতি এমন ছিল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়েছিল এবং ওই সময়ের চীনের এত ক্ষমতা ছিল না, তাই আমেরিকাই একমাত্র সুপার পাওয়ার ছিল যার ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো বিশ্বে কেউ ছিল না। কিন্তু হঠাৎ সাধারণ একটি দিন 11 সেপ্টেম্বর 2001 19 জন ব্যক্তি আমেরিকার 4টি বড় প্লেন হাইজ্যাক করার পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী ভিন্ন ভিন্ন এয়ারপোর্টে পৌঁছে গেল। আমেরিকার এখন পর্যন্ত সকল রিপোর্ট দেখে এটাই মনে হয় যে এই 19 জনের 19 জনই মুসলমান এবং এদের সবার সম্পর্ক সৌদি, মিশর, লেবানন এবং আরব আমিরাতের সাথে ছিল। প্রত্যেক প্লেনকে হাইজ্যাক করার জন্য 5 জনের একটি দল গঠন করা হয়েছিল। এখানে প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এসবের জন্য তারা গত কয়েক মাস ধরে প্রশিক্ষণ নিয়ে আসছিল। শেষমেশ এই 4টি প্লেন এয়ারপোর্ট থেকে রওনা হলো। যখন এই প্লেনগুলো টেক অফ করলো, সাথে সাথে এই 19 জন হাইজ্যাকের কাজ শুরু করলো এবং পরিকল্পনা অনুযায়ী প্লেন মাত্র 15 মিনিট হাওয়ায় থাকার পর প্রথম প্লেনে উপস্থিত 5 জন হাইজ্যাকার দাঁড়িয়ে পড়লো এবং কিছু ছুরি ও বক্স কাটার সাথে নিয়ে দ্রুত পুরো প্লেন হাইজ্যাক করে নিল। প্লেনের 2 পাইলটকে হত্যা করে নিজেদের লোক মোহাম্মদ আতাকে পাইলটের সিটে বসিয়ে দিল এবং প্লেনের সকল যাত্রীকে প্লেনের পিছনের দিকে নিয়ে গেল এবং তাদের স্পষ্ট বলে দিল প্লেনের 2 পাইলট মারা গেছে এবং প্লেন এখন শুধু আমাদের লোক মোহাম্মদ আতা ল্যান্ড করাতে পারে। এটা শুনে সকল যাত্রী চুপ হয়ে গেল, কিন্তু হাইজ্যাকাররা কখনোই প্লেন ল্যান্ড করাতে চায়নি। যখন মুহাম্মদ আতা যাত্রীদেরকে এই কথাগুলো বোঝাচ্ছিলেন, ভুলে তিনি প্লেনের অন্য একটি বাটন চাপেন, যার মাধ্যমে তিনি সোজা নিউ ইয়র্কের এয়ারপোর্টের টাওয়ারের সাথে কানেক্ট হয়ে যান এবং তিনি বলেন সবাই আরামে বসে যান, আমরা এই প্লেনকে এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছি। এটা শুনে এয়ারপোর্টে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। তারা তাড়াতাড়ি এয়ারপোর্টের রানওয়ে থেকে সব প্লেন সরিয়ে দিয়ে এই প্লেনের অপেক্ষা করতে লাগলো। এই প্লেনটি প্রথমে বোস্টন থেকে লস এঞ্জেলসের দিকে যাচ্ছিল, যা যথেষ্ট দীর্ঘ সফর ছিল। তো মোহাম্মদ আতা এই প্লেনকে 100 ডিগ্রি ঘুরিয়ে দিল এবং নিউ ইয়র্কের দিকে এগিয়ে যেতে লাগলো। যখনই তিনি নিউ ইয়র্ক সিটির কাছাকাছি পৌঁছলেন, তখন প্লেন দ্রুত নিজের উচ্চতা থেকে নিচে আসতে লাগলো। সবার কাছে পরিষ্কারভাবে মনে হচ্ছিল যে প্লেন এজন্য নিচে আসছে যাতে নিউ ইয়র্কের এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে। এজন্যই সেখানে এয়ারপোর্টে সবাই এটি দেখে প্লেনের অপেক্ষা করতে লাগলো। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও প্লেন পৌঁছায়নি। এয়ারপোর্টে উপস্থিত সবাই একদম হয়রান হয়ে গেল যে প্লেনটা আসলে কোথায় গেল। শেষমেশ কেউ একজন এসে তাদেরকে জানালো প্লেনটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিল্ডিং এ ক্র্যাশ করেছে। এখন শুধু এয়ারপোর্টের লোকজনই জানতো আসলে কি হয়েছে, কিন্তু আমেরিকার মিডিয়াগুলোর এ ব্যাপারে কিছুই জানা ছিল না। এজন্য প্রত্যেক নিউজ চ্যানেল এটাকে একটা দৈব দুর্ঘটনা বলে প্রচার করতে লাগলো। এসবের মাঝে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ ফ্লোরিডায় বাচ্চাদের একটা স্কুলে বসা ছিল। তার সেক্রেটারি তার কানে কানে ঘটনা সম্পর্কে অবহিত করলো। তখন তারও প্রথম প্রতিক্রিয়া এমন ছিল যে এটা কোনো দুর্ঘটনা। প্রথম প্লেনকে টেক অফ করার 15 মিনিট পরে হাইজ্যাক করা হয়েছিল, কিন্তু দ্বিতীয় প্লেনকেও ঠিক একইভাবে 30 মিনিট পর হাইজ্যাক করা হয়। আর প্লেনগুলোকে হাইজ্যাক করার সময়ও পরিকল্পনাধীন ছিল, মানে হাইজ্যাকের পিছনে যেই থাক সে চেয়েছিল দ্বিতীয় প্লেনের ক্র্যাশ যাতে পুরো বিশ্ব দেখে। মারওয়ান আল শেহি, যার বয়স ছিল মাত্র 23 বছর, সেও সঙ্গীদের সাথে নিয়ে দ্বিতীয় প্লেনটি হাইজ্যাক করে পাইলটের সিটে বসে পড়ল এবং আবার প্লেনকে লস এঞ্জেলসের পরিবর্তে নিউ ইয়র্কের দিকে টার্ন করলো। যখন পুরো বিশ্বের চ্যানেলগুলো নিজেদের সাধারণ কার্যক্রম বাদ দিয়ে প্রথম প্লেনের ক্র্যাশ দেখাচ্ছিল এবং এটাকে একটা দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করছিল, তখনই পুরো বিশ্বের সামনে দ্বিতীয় প্লেনটিও অতি দ্রুত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দ্বিতীয় টাওয়ারে গিয়ে ক্র্যাশ করে। এটা দেখে মানুষজন প্রথমে দ্বিধাদ্বন্দ্বিত হয়ে পড়ে
এবং ধীরে ধীরে সবাই বুঝতে পারে যে এসব কোনো দুর্ঘটনা ছিল না, বরঞ্চ হামলা ছিল। এবং জর্জ বুশের সেক্রেটারি তার কানে আবার বলল, মিস্টার প্রেসিডেন্ট, আমেরিকা হামলা শিকার হয়েছে। এরপর আমেরিকান আর্মি পরিপূর্ণ সাবধান হয়ে গেল এবং দেশের সকল প্লেনগুলোকে ল্যান্ড করার আদেশ দিল। কিন্তু এখনো দুটো প্লেন ছিল যেগুলো তারা হাইজ্যাক করেছিল। কেউই জানতো না এই দুটির পরবর্তী নিশানা কোথায় হবে। তৃতীয় প্লেন, যেটাকে একজন সৌদি নাগরিক হানি হানজুর উড়াচ্ছিল এবং সে এটাকে নিউ ইয়র্কের দিকে টার্ন করার পরিবর্তে আমেরিকার রাজধানী ওয়াশিংটনের দিকে টার্ন করলো। যখনই ওয়াশিংটনের কাছাকাছি পৌঁছলো, সে প্লেনটিকে নিচে নামিয়ে আনলো এবং স্পিড সর্বোচ্চ বাড়িয়ে দিল এবং প্লেনটি খুবই দ্রুত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলোর একটি পেন্টাগনের দিকে এগিয়ে যাচ্ছিল। এবং বিশ্বের নাম্বার 1 গোয়েন্দা সংস্থা পেন্টাগনে প্লেন ক্র্যাশ হওয়ার পর পুরো বিশ্ব ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বাদ দিয়ে পেন্টাগনের ক্লিপ দেখাতে লাগলো। কিন্তু এখনো একটি প্লেন নিরুদ্দেশ ছিল। আমেরিকান আর্মি সেটার গতিপথ চেক করলো। তারা দেখলো যে এই প্লেনটিও ওয়াশিংটনের দিকে বাড়ছে। হতে পারে এটা আমেরিকান পার্লামেন্ট ক্যাপিটালকে নিশানা বানাবে। তাই বাধ্য হয়ে এই প্লেনটিকে পতন করার জন্য ভাইস প্রেসিডেন্টের আদেশে দুটি ফাইটার জেট দ্রুত গতিতে রওনা দিল এবং জেট দুটিকে এই আদেশ দেওয়া হয় যে যেভাবে হোক এই প্লেন পতন করানো আবশ্যক, তাই সকল যাত্রী মারা পড়ুক না কেন। তিনটি প্লেন তো পরিকল্পনা অনুযায়ী নিজস্ব নিশানায় পৌঁছে গিয়েছে, কিন্তু চতুর্থ প্লেন যেটা জায়েদ জাররা চালাচ্ছিল তার নিশানা ক্যাপিটাল পর্যন্ত কখনোই পৌঁছাতে পারেনি। কারণ যখন এই প্লেনটি হাইজ্যাক করা হয়েছিল ততক্ষণে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয়ে গিয়েছিল। জায়েদ জাররা সেরকম ভাবেই যাত্রীদেরকে বলছিলেন, সবাই আরামে বসুন, আমরা এয়ারপোর্টের দিকেই যাচ্ছি। কিন্তু যখন যাত্রীদের একজন প্লেনের ফোন থেকে তার স্ত্রীর সাথে কথা বলল, তার স্ত্রী তাকে বলল হাইজ্যাকাররা মিথ্যা বলছে, সে এয়ারপোর্টের দিকে যাচ্ছে না, বরং এটি একটি আত্মঘাতী মিশন। এই যাত্রীটি বাকি যাত্রীদেরকেও বোঝান, দেখো এমনিতেই আমাদেরকে মরতে হবে, তাই হাইজ্যাকার প্লেনটিকে কোনো বিল্ডিং এ ক্র্যাশ করার আগে আমরাই প্লেনটিকে ধ্বংস করে দিই। তাই সকল যাত্রী জায়েদ জাররাকে আক্রমণ করে বসলো। তখন তিনি প্লেনটিকে উপরে নিচে সাইডে দোলানো শুরু করলো। অনেক চেষ্টা সত্ত্বেও যাত্রীরা শেষমেশ ককপিটের দরজায় পৌঁছে গেল এবং যখনই তারা প্লেনের দরজা ভাঙতে চাচ্ছিল তখন তিনি প্লেনের স্পিড সর্বোচ্চ বাড়িয়ে প্লেনের মুখ জমিনের দিকে করে দিলেন এবং এই প্লেনটিও ধ্বংস হয়ে গেল। আবার পুরো বিশ্বের নিউজ চ্যানেল চতুর্থ প্লেনটি দেখাচ্ছিল। হঠাৎ 1 ঘন্টা পর নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ টাওয়ার ধসে পড়ল। তাতে প্রায় 1000 মানুষ প্রাণ হারালো এবং কিছুক্ষণ পরেই দ্বিতীয় টাওয়ারও ধসে পড়ল। এখানেও 1600 প্রাণ নিহত হয়েছে। 9/11-এর এই 4 হামলায় 3000 লোক মারা পড়ে, যার মধ্যে 200 লোক কেবল এমন ছিল যারা এই বিল্ডিংগুলোতে আগুন লাগার কারণে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপরের তলা থেকে লাফ দিয়ে মরে গিয়েছিল। কিন্তু কিছুদিন পর মোহাম্মদ আতা, যে এসব পরিকল্পনার নেতা ছিল, তার পিতার একটা ইন্টারভিউ সামনে এসেছিল যেখানে তিনি এসবের পুরোপুরি প্রত্যাখ্যান করেন এবং সব দোষ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের উপর দেন এবং বলেন ইসলামে এরকম কোনো হামলার এমনি ভাবে তৃতীয় এবং চতুর্থ প্লেনের পাইলটের মাতা পিতাও আমেরিকার রিপোর্ট মানা থেকে অস্বীকার করেন। এবং যদি হামলাকারীদের পরিবারগুলো দেখা হয় তো এগুলো কোনো সাধারণ পরিবারের ছিল না, বরঞ্চ হামলাকারীরা সবাই খুবই ধনী পরিবারের ছিলেন। 9/11-এর এই হামলা এত বড় ছিল যে এই হামলার 100 দিন পরও নিউ ইয়র্কের সব দিকে কেবল ধুলাবালি ছিল এবং এই ধ্বংস হওয়া বিল্ডিংগুলোর ময়লা পরিষ্কার করতেই প্রায় $1 বিলিয়ন লেগে গিয়েছে। কিন্তু তারপরও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধসে পড়াতে আমেরিকার এত ক্ষতি হয়নি। সত্যিকার অর্থে ক্ষতি হয়েছিল এই বিল্ডিং গুলো থেকে সামান্য দূরে অন্য একটি বিল্ডিং এ, যা সাধারণত মানুষ ভুলে যায়, এবং সেই বিল্ডিং ছিল নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। এসব হামলার পরে আমেরিকার মার্কেটগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং আমেরিকার স্টক এক্সচেঞ্জ দেউলিয়া হতে লাগলো। প্রায় সব দেশের স্টক এক্সচেঞ্জ দেউলিয়া হতে লাগলো, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল ওয়ারেন বাফেটের কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ে। এবং বলা হয়ে থাকে যে এসব হামলার দরুন আমেরিকার প্রায় $1.4 ট্রিলিয়ন ক্ষতি হয়েছিল এবং আমেরিকার জিডিপি, যা এর পূর্বে 4 থেকে 5% উন্নতি করেছিল, 2001-এর হামলার পর সেটা 1% থেকেও নিচে নেমে গিয়েছিল। কিন্তু যখন স্টক এক্সচেঞ্জে সকল কোম্পানির শেয়ার নিচে নামছিল, কিছু কোম্পানি এমনও ছিল যারা এই হামলার কারণে ক্ষতির পরিবর্তে অনেক বেশি লাভ করছিল এবং এই কোম্পানিগুলোর শেয়ার ক্রমান্বয়ে উপরে উঠছিল। এই কোম্পানিগুলো ছিল যুদ্ধ কোম্পানি, বন্দুক তৈরিকারী কোম্পানি, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক তৈরিকারী কোম্পানি। আমেরিকার প্রায়
সকল বিনিয়োগকারীরা তাদের টাকা এসব কোম্পানিতে বিনিয়োগ করতে লাগলো। এরা এমনটা কেন করছিল? কেননা সবার জানা ছিল যে আমেরিকা এখন এই 9/11-এর প্রতিশোধ নিতে বড়সড় একটা যুদ্ধ শুরু করবে, যার কারণে পুরো বিশ্ব ভালোভাবে আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশের দিকে দেখছিল। আসলে কে এবং কোন বিশ্বের এত বড় শক্তি আমেরিকার সাথে এমন সাহস দেখিয়েছে, এবং পুরো আমেরিকা অসন্তোষে ভরে গিয়েছিল। এই হামলার কিছুদিন পর জর্জ বুশ পুরো বিশ্বের সামনে আসলো এবং সবাই বলল যে এই হামলার পিছনে কোনো দেশ বা কোনো সরকার ছিল না, বরং এটা একটি সন্ত্রাসী হামলা। এই হামলার পিছনে কেবল একটি সংস্থা ছিল, আল কায়েদা এবং তার নেতা উসামা বিন লাদেন, যিনি এসব থেকে অনেক দূরে আফগানিস্তানে আরামে বসেছিলেন। যখন পুরো দুনিয়া উসামা বিন লাদেনকে এসব হামলার জন্য দোষারোপ করছিল, তখন উসামা বিন লাদেন সামনে আসেন এবং আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেন এসব হামলার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু তিনি তার বাকি বক্তব্য এমন ভাবে দিলেন যে মানুষজন দ্বিধায় পড়ে গেল। এসব হামলার কারণে শুধু উসামাই নন, বরং পুরো মুসলিম বিশ্ব এবং স্কলাররাও সামনে আসে এই হামলার কঠোর বিরোধিতা করেন। কেননা কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে, তার জানা থাকবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক যুদ্ধের পূর্বে মুসলমানদেরকে এই আদেশ দিতেন, যুদ্ধের সময় কোনো মহিলা, শিশু, বৃদ্ধ, এমনকি বৃক্ষ যেন না কাটে এবং কৃষক ও ভিন্ন ধর্মগুরুকেও যেন না মারে, কিন্তু তাদের সাথে যুদ্ধ করবে যারা তোমাদের সাথে যুদ্ধ করবে। মানে এত মহান মানসিকতা, সর্বদা ক্ষমাকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ এমন কিভাবে করতে পারে? এজন্যই এই হামলার পর ওআইসি মুসলমানদের সবচেয়ে বড় সংস্থাও সামনে আসলো এবং 9/11-এর হামলার বিরোধিতা করলো। এছাড়াও মক্কার গ্র্যান্ড মুফতিও এই বক্তব্য দিলেন যে এসব হামলা ইসলাম বিরোধী। এমনকি আমেরিকার শত্রু মনে করা আয়াতুল্লাহ খোমেনিও এই বক্তব্য দিলেন যে এসব হামলার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। কিন্তু এত কিছুর পরও ইসলামের ভাবমূর্তি পশ্চিম জগতে খারাপ হতে লাগলো এবং ইসলামের প্রতি ঘৃণা বাড়তে লাগলো। যেমন মানুষ রাস্তায় হিজাব পরিহিত মহিলাকে মারতে লাগলো এবং পশ্চিমা বিশ্বে অনেক মুসলমানকে কাছ থেকে বের করে দেওয়া হলো, কিছু মুসলমানকে তো হত্যাও করা হলো। এবং এই প্রথমবার বিতর্ক শুরু হলো যে ইসলাম আদৌ শান্তিপূর্ণ ধর্ম কিনা। Islam is not a religion of peace. কিন্তু এত কিছুর পরও পুরা দুনিয়ার মুসলমানদের ধারণা এটাই ছিল, এই হামলা চাই যেই করুক, আমরা এসবের বিরোধী। উসামা বিন লাদেনের অস্বীকারের পরও আমেরিকা এসবের দোষ উসামা বিন লাদেনকেই দিচ্ছিল। আমেরিকা আফগানিস্তানের সরকার তালেবানকে আলটিমেটাম দিয়েছে যে আল কায়েদার সকল নেতা, উসামা বিন লাদেন সহ সবাইকে সর্বাবস্থায় যেন আমেরিকার হাতে হস্তান্তর করা হয়। কিন্তু আফগানিস্তান এমনটি করে, কারণ আফগানিস্তান কিছু বছর পূর্বেই অনেক বড় সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নকে 10 বছর যুদ্ধের পর হারিয়েছিল এবং উসামা বিন লাদেন সেই যুদ্ধে আফগানের সাহায্যে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন, যার কারণে তালেবান সরকারের নেতা ছিলেন মোল্লা মোহাম্মদ উমর, তাকে অনেক সম্মান করতে। তাই তালেবান আমেরিকান সরকারকে বলেন, আপনারা যাকে দোষারোপ করছেন তিনি তো মানছেনই না যে তিনি এসব করেছেন, তারা পারলে আমাদের প্রমাণ দিন, আমরাই তাকে শাস্তি দেব। কোনো প্রমাণ ছাড়া আমরা আমাদের মেহমানকে কারো হাতে তুলে দিতে পারি না। কিন্তু আমেরিকা তাদের এই অফার গ্রহণ করেনি এবং তারা বলল, দেখো আমরা হলাম বর্তমানে পৃথিবীর সুপার পাওয়ার, আর তোমাদের দেশ হচ্ছে সাধারণ একটা গরিব দেশ। আমার তোমাকে প্রমাণ ও কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই ব্যক্তিকে আমাদের হাতে তুলে দাও ব্যাস, নতুবা আমরা আফগানিস্তানের উপর হামলা করে তালেবানকে ধ্বংস করে দিব। কেননা আমেরিকার জেনারেলরা আগেই গবেষণা করে রেখেছিল যে তালেবানরা আমাদের সামনে কয়েক সপ্তাহে দাঁড়াতে পারবে, এরপর আমরা তাদের শেষ করে দিব। তালেবান অবশ্য তাদের কথা মানেনি, আমেরিকাও তালেবানের উপর হামলার পরিকল্পনা শুরু করে দিল। এই যুদ্ধ থামানোর জন্য তালেবান আরেকবার চেষ্টা করলো, তারা আমেরিকাকে বলল, আমরা উসামাকে তৃতীয় একটি রাষ্ট্রের কাছে হস্তান্তর করব, যে না আপনার কথা শুনবে না আমাদের, যে স্বাধীনভাবে বিচার করবে। কিন্তু আমেরিকা নিজের ক্ষমতার নেশায় ডুবেছিল এবং তারা আফগানিস্তানের এই অফারও গ্রহণ করেনি এবং 9/11-এর 1 মাস পরেই আফগানিস্তানের উপর হামলা করে বসল। জর্জ বুশ এই যুদ্ধকে ক্রুসেড আখ্যা দিল এবং এর নাম দিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। এবং সব দিক থেকে তার সৈন্য আফগানিস্তানে পাঠানো শুরু করলো এবং আফগানিস্তানের ভিতরে তালেবান বিরোধী সবচেয়ে শক্তিশালী যে আফগান ছিল সে হলো আহমদ শাহ মাসুদ। আমেরিকা তার সৈন্যদের পরিপূর্ণ সমর্থন করে এবং পুরাপুরি আমেরিকার পরিকল্পনা অনুযায়ী তালেবানকে বের করে পুরা আফগানিস্তান জয় করে নিয়েছে। কিন্তু এসবের মাঝে আমেরিকার রাস্তায় অনেক বড় একটা প্রতিবন্ধক ছিল মিডিয়া, বিশেষ করে আল জাজিরা। কেননা পুরো দুনিয়ার মিডিয়া শুধু আমেরিকার দিকটাই দেখাচ্ছিল, কিন্তু আল জাজিরা একমাত্র চ্যানেল ছিল যেটা দুই দিকই দেখাচ্ছিল।
এবং আফগানিস্তানের উপর হামলার 4 সপ্তাহ পর কাবুলের আল জাজিরার সদর দপ্তরকে তাদের একটি পরিকল্পনা দিয়ে উড়িয়ে দিল, যাতে করে তারা সেখানে কোনো রিপোর্ট করতে না পারে। এমনকি তাদের এক ক্যামেরাম্যানকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কারাগার গুয়ান্তানামো বেতে পাঠিয়ে দিল, যাতে করে এসব থেকে আল জাজিরার মুখ বন্ধ হয়ে যায়। আমেরিকান জেনারেলদের পরিকল্পনা পুরোপুরি সঠিক ছিল, কেননা 9/11-এর মাত্র 3 মাস পর তালেবান সরকারের পতন হয়েছিল আফগানিস্তানে, যার পর আফগানিস্তানের কোনো নেতা ছিল না। এজন্য আমেরিকা আফগানিস্তানের একজন নতুন নেতার সন্ধান শুরু করলো এবং জার্মানির সিটি বন-এ অনেক বড় একটি সম্মেলনের আয়োজন করলো, যেখানে তারা কিছু আফগান নেতাদের ডাকলো। এদের সবাইকে বসিয়ে জার্মানি থেকে আফগানিস্তানের জন্য একজন নতুন নেতা নির্বাচন করা হলো, যার নাম হলো হামিদ কারজাই, যে সম্পূর্ণ তালিবান বিরোধী ছিল, মানে ভালো ইংরেজি বলতে পারত এবং পুরোপুরি পশ্চিমা ধাঁচে চিন্তা করত। সিআইএ তাকে পছন্দ করেছিল। হামিদ কারজাইকে আমেরিকা আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট বানালো এবং তার শাসনকে মজবুত করার জন্য নতুন একটি সেনাদলকে প্রশিক্ষণ দিল। নতুন সরকার গঠন করে পুরনো সরকারকে উৎখাত করা, এটাই আমেরিকার পুরনো নেশা। কিন্তু আফগানিস্তানের ইতিহাসে দেখা যায় যে তারা কখনো বাহির থেকে কোনো নেতাকে নিজেদের নেতা হিসেবে গ্রহণ করেনি। হামিদ কারজাইয়ের সরকার এত দুর্নীতিগ্রস্ত ছিল যে আফগান জনগণ তাকে গ্রহণ করতে পারল না। এভাবে সবকিছু চলছিল, এমন মনে হচ্ছিল যে তালিবান স্পষ্টভাবে এই যুদ্ধে পরাজিত হয়েছে। কিন্তু 2 বছর পর 2003 সালে আমেরিকা এক নতুন যুদ্ধ শুরু করলো, ইরাক যুদ্ধ। Saddam Hussein and his sons must leave Iraq within 48 hours. যার ফলে আমেরিকার সব মনোযোগ আফগানিস্তান থেকে সরে গিয়ে ইরাকের দিকে চলে গেল। সেখানে তারা সাদ্দাম হোসেনকে উৎখাত করার জন্য একটি বড় মিথ্যা ব্যবহার করেছিল, যা বর্তমানে তারাও স্বীকার করেছে। I apologize for the fact that the intelligence we received was wrong. সাদ্দাম হোসেনের বিষয়ে আমরা অন্য কোনো ভিডিওতে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। ততদিন আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, যখন আমেরিকার মনোযোগ আফগানিস্তান থেকে সরে গেল, তখন তালিবান মোল্লা ওমরের নেতৃত্বে পুনরায় সংঘবদ্ধ হতে শুরু করলো এবং আমেরিকান বাহিনীর উপর ছোট ছোট হামলা চালাতে লাগলো। সাদ্দাম হোসেনের রাজত্ব তো ইতিমধ্যে ইরাকে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমেরিকা এই যুদ্ধে এত বড় বড় ভুল করছিল যা গোপন রাখা অসম্ভব ছিল। উদাহরণস্বরূপ, ইরাকে আমেরিকার একটি কারাগার থেকে কিছু ছবি ফাঁস হয়েছিল, যেখানে দেখা যায় আমেরিকান বাহিনী ইরাকিদের প্রতি অমানবিক আচরণ করছে। এসব ছবি পুরো বিশ্বের মিডিয়ায় ছড়িয়ে পড়ার ফলে আমেরিকার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে আফগানিস্তানে তালিবানও এই ছবি ব্যবহার করে আফগানদের বোঝানোর চেষ্টা করে যে দেখো, আমেরিকার কারাগারগুলোর মধ্যে এভাবেই বন্দীদের উপর অত্যাচার করা হয়। ইরাকে যখন জর্জ বুশ সেখানে সফরে গিয়েছিলেন, তখন ইরাকি সাংবাদিক তাকে জুতা ছুঁড়ে মারেন। এসব ঘটনার ফলে আমেরিকার ভাবমূর্তি শুধু ইরাকের নয়, আফগানিস্তানেও নষ্ট হয়ে যায় আর তালিবান আরো শক্তিশালী হতে শুরু করে। তালিবান শক্তিশালী হওয়ার আরেকটি কারণ ছিল আফগানিস্তানের সহজ সরল সামাজিক গঠন। যখনই আমেরিকান বাহিনী কোনো এক আফগানকে হত্যা করত, তখন তার পুরো পরিবার ও সম্প্রদায় তালিবানের সঙ্গে যোগ দিত। ফলে আমেরিকা যত বেশি আফগানদের হত্যা করছিল, তালিবান তত বেশি শক্তিশালী হচ্ছিল এবং তাদের সংখ্যা দ্রুত বাড়ছিল। প্রথমে ওসামা বিন লাদেন 9/11-এর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছিলেন, কিন্তু 2004 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে তিনি আমেরিকানদের উদ্দেশ্যে বলেন যে 9/11 হামলার সম্পূর্ণ দায়ভার তিনি নিজেই নিচ্ছেন। ভিডিওতে তিনি সেই 19 জন হামলাকারীর জন্য দোয়া করেন যারা 9/11 ঘটিয়েছে এবং আমেরিকাকে সতর্ক করেন যে ভবিষ্যতে তিনি আবারও এমন হামলা চালাতে পারেন। ওসামা বিন লাদেনের এই স্বীকারোক্তির ফলে জর্জ বুশ আবারও জনপ্রিয়তা অর্জন করেন এবং কিছুদিন পর নির্বাচনে জয়ী হন। নির্বাচনে বিজয়ের পর তিনি পুনরায় আমেরিকান সেনাদের আফগানিস্তানে পাঠান ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার জন্য। কিন্তু তারপরও পরবর্তী 4 বছর পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। আফগানিস্তান পুরোপুরি জয় করা যায়নি আর তালিবানও নিশ্চিহ্ন হয়নি। যুদ্ধটি যা মাত্র কয়েক সপ্তাহের জন্য পরিকল্পনা করা হয়েছিল, তা 9/11-এর পর 10 বছর পর্যন্ত চলমান ছিল। এদিকে জর্জ বুশের মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বারাক ওবামা। ওবামা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যুদ্ধ সংকুচিত করবেন, কিন্তু ক্ষমতায় আসার পর তিনি আরও বেশি সেনা আফগানিস্তানে পাঠান। ফলে সেখানে আমেরিকান সেনাদের সংখ্যা 1 লাখ ছড়িয়ে যায়। এর পাশাপাশি ওবামা ড্রোন হামলা ও বিমান হামলার পরিমাণও বাড়িয়ে দেন। শেষ পর্যন্ত তার শাসন আমলেই 9/11-এর 10 বছর পর 2011 সালে আমেরিকা ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। তবে তিনি তখন আর আফগানিস্তানে ছিলেন না, বরং পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে বসবাস করছিলেন। এখন এই ঘটনার দুটি দিক রয়েছে। একটি হচ্ছে আমেরিকা ও পাকিস্তানের দাবি, আরেকটি প্রবীণ সাংবাদিকদের অনুসন্ধান। ওসামা বিন লাদেন তার স্ত্রী, সন্তান ও নাতিদের সঙ্গে গত কয়েক বছর ধরে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে অবস্থান করছিলেন। একদিন আমেরিকা নিজেই এক গোপন অপারেশন চালিয়ে তাকে হত্যা করে। পাকিস্তান সরকার ও
সেনাবাহিনী দাবি করে যে তারা এই হামলার বিষয়ে কিছুই জানতো না। কিন্তু কিছু প্রবীণ সাংবাদিক যেমন শিমুর হার্শের অনুসন্ধান অনুযায়ী আমেরিকা ওসামা বিন লাদেনকে ধরার জন্য $25 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল। এই টাকার লোভে পাকিস্তানের সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল ইকবাল সাইদ ওসামা বিন লাদেনের অবস্থানের তথ্য আমেরিকার CIA এর কাছে পৌঁছে দেন। এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আমেরিকা অ্যাবোটাবাদ শহরে শাকিল আফ্রিদির মাধ্যমে একটি ভুয়া ভ্যাকসিন ক্যাম্পেইন পরিচালনা করে এবং ওসামা বিন লাদেনের বাড়ি সব দিক থেকে স্ক্যান করতে থাকে। আমেরিকান ড্রোন ও স্যাটেলাইট এই বাড়ির উপর 24 ঘন্টা নজরদারি করতে থাকে। একদিন হঠাৎ করে সেখানে প্রায় 6 ফুট লম্বা এক ব্যক্তিকে হাঁটতে দেখা যায়। বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে CIA অনুমান করেন তিনি ওসামা বিন লাদেন। সেনা অভিযান পরিচালনার আগে CIA কিছু পাকিস্তানি এজেন্টকে ওই বাড়ির আশেপাশে পাঠায়। তারা গিয়ে বাড়ির আশপাশের সব গাছ কেটে দেয় যাতে আমেরিকার হেলিকপ্টার সহজে অবতরণ করতে পারে। এরপর 2011 সালের 2 মে প্রেসিডেন্ট ওবামার আদেশে আফগানিস্তানের জালালাবাদ শহর থেকে 2টি হেলিকপ্টার রাতের আধারে ওসামা বিন লাদেনকে হত্যার উদ্দেশ্যে অ্যাবোটাবাদের দিকে রওনা দেয়। ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট ওবামা ও তার মন্ত্রীরা মিলিত হয়ে এই পুরো অভিযান সরাসরি লাইভ দেখছিলেন। হেলিকপ্টারগুলো ওসামা বিন লাদেনের ঘরের কাছে অবতরণ করে। মাত্র 40 মিনিটের অপারেশনের পর তাকে হত্যা করে এবং তার মরদেহ আফগানিস্তানে নিয়ে যায়। সেখানে তার DNA পরীক্ষা করে নিশ্চিত করা হয় যে এটি ওসামা বিন লাদেনেরই মরদেহ। এরপর তার মরদেহের ছবি তুলে তা সমুদ্রে ফেলে দেওয়া হয়। আমেরিকান সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী তারা তার মরদেহ মাটিতে দাফন করেননি যাতে ভবিষ্যতে কেউ তার কবরকে কেন্দ্র করে কোনো মাজার বা স্মৃতিসৌধ নির্মাণ করতে না পারে। CIA ওসামা বিন লাদেনের মরদেহের ছবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে পাঠায়, তবে তিনি তা প্রকাশ করতে অস্বীকৃতি জানায়। The United States has conducted an operation that killed Osama bin Laden, the leader of Al-Qaeda. পাকিস্তানে এখনো অনেকেই বিশ্বাস করেন না যে ওসামা বিন লাদেন অ্যাবোটাবাদে ছিলেন। তারা মনে করেন এটি কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত, কিন্তু এই ধারণা ভুল। কারণ এই অভিযানের কিছুদিন পর আল কায়েদা তাদের গোপন ওয়েবসাইটে ওসামা বিন লাদেনের মৃত্যুর সত্যতা স্বীকার করে এবং প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। তালিবানও তার মৃত্যুর বিষয়টি স্বীকার করে নেয়। এমনকি ওসামা বিন লাদেনের নিজ সন্তান হামজা বিন লাদেনও এটি সত্য বলে মেনে নিয়েছিল। এখন যখন আমেরিকা, তালিবান এবং আল কায়েদার সবাই ওসামা বিন লাদেনের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে, তখন পাকিস্তানিদের সন্দেহের কোনো ভিত্তি নেই। ওসামা বিন লাদেনের 5 জন স্ত্রী ও 11 জন সন্তান ছিল। তার বড় ছেলে আব্দুল্লাহ বিন লাদেন বর্তমানে সৌদি আরবের জেদ্দা শহরে নীরবে ব্যবসা পরিচালনা করছেন, তবে তার প্রতিটি কার্যক্রম সৌদি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওনার দ্বিতীয় ছেলে ওমর বিন লাদেন প্রকাশ্যে তার পিতার আদর্শ ও কর্মকাণ্ডকে ভুল বলে অভিহিত করেছেন এবং এ বিষয়ে একটি বইও লিখেছেন। তৃতীয় ছেলে সাদ বিন লাদেন একসময় তার ডান হাত ছিলেন এবং ওসামা তাকে ভবিষ্যতে আল কায়েদার নেতা বানানোর পরিকল্পনা করেছিলেন, কিন্তু 2009 সালে তাকে হত্যা করা হয়। চতুর্থ ছেলে হামজা বিন লাদেন আল কায়েদার নেতাদের একজন ছিলেন। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর তিনি সংগঠনের পক্ষ থেকে বারবার প্রকাশ্যে বিবৃতি দেন, তবে 2018 থেকে 19 সালের মধ্যে আফগানিস্তানে তিনিও নিহত হন। অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের যে পরিবার বেঁচে গিয়েছিল তারা প্রথমে কয়েক বছর পাকিস্তানের কারাগারে ছিল, পরে তাদেরকে স্বদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে তারা সৌদি আরব, ইয়েমেনে নীরবে জীবন যাপন করছেন, তবে তাদের সঠিক অবস্থান কেউ জানে না। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর তার ঘর থেকে কিছু ব্যক্তিগত নথিপত্র পাওয়া যায়, যাতে কিছু রেকর্ডিং ও শিশুদের জন্য ভিডিও গেমও ছিল। এসব দেখে মনে হয় যে তিনি পূর্ব থেকেই জানতেন যে একদিন এভাবেই তাকে হত্যা করা হবে। একটি নথিতে তার একটি উইল পাওয়া যায় যেখানে তিনি উল্লেখ করেন যে তার কাছে এখনো $40 মিলিয়ন আছে। এর সামান্য অংশ তার পরিবারকে দেওয়া হবে আর বাকি সব আল কায়েদার জন্য ব্যয় করা হবে। এখন যেহেতু ওসামা বিন লাদেন নিহত হয়েছে, যুক্তরাষ্ট্রের উচিত ছিল আফগানিস্তান ছেড়ে চলে যাওয়া, কিন্তু তারা তা করেনি, বরং আরো 10 বছর আফগানিস্তানে অবস্থান করে। ওসামা বিন লাদেনের মৃত্যু তখন মূল বিষয় ছিল না, কারণ বিশ্ব তখন একেবারে বদলে গিয়েছিল। আফগানিস্তানের পাশেই একটি নতুন সুপার পাওয়ার চীন দ্রুত এগিয়ে যাচ্ছিল। চীনকে নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে উপস্থিত থাকা জরুরি হয়ে পড়ে। এছাড়া ওসামা বিন লাদেনের মৃত্যুর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের একটি সংস্থা আফগানিস্তানে গবেষণা করে জানতে পারে যে দেশটির ভূমির নিচে দুনিয়ার অন্যতম মূল্যবান ও দুর্লভ খনিজ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লিথিয়াম, যা দিয়ে অধিকাংশ ব্যাটারি তৈরি হয়। যদি আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যেত তাহলে চীন সহজেই এই খনিজের উপর নিয়ন্ত্রণ নিতে পারত। তাই যুক্তরাষ্ট্র পরবর্তী 10 বছর আফগানিস্তানে রয়ে যায়। কিন্তু এত শক্তিশালী সেনাবাহিনী থাকা সত্ত্বেও তালিবানের প্রভাব কমানোর পরিবর্তে আরো বেড়েই চলছিল। শেষ পর্যন্ত 20 বছরের যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালিবান সরকারের সঙ্গে চুক্তি করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেন। We're having very good discussions with
তবে 20 বছর প্রশিক্ষণ দেওয়ার পরও আফগানিস্তানের সেনাবাহিনী মাত্র কয়েকদিনের জন্য তালিবানের সামনে টিকে থাকতে পারেনি। যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর তালিবান কোনো প্রতিরোধ ছাড়াই আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করে এবং আবারও ক্ষমতায় আসে। এই যুদ্ধকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা হিসাবে বিবেচনা করা হয়, কারণ 20 বছর ধরে যুদ্ধ করার পরও তারা তালিবানকে ধ্বংস করতে পারেনি, বরং আরো শক্তিশালী করে তুলেছে। এর ফলে আফগানিস্তান আবারও তার পুরনো উপাধি ফিরে পেল, দ্য গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার্স, অর্থাৎ বিশাল সাম্রাজ্যের সমাধিক্ষেত্র। 9/11-এ 3000 আমেরিকানের মৃত্যুর পর যে ওয়ার অন টেরর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছিল, তাতে এখনো পর্যন্ত প্রায় 46 লাখ মানুষ মারা গেছে। প্রায় 4 কোটি মানুষ গৃহহীন হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। ওয়ার অন টেরর এর ব্যয় হিসাব করলে দেখা যায় সরাসরি $2 ট্রিলিয়ন খরচ হয়েছে। ব্রাউন ইউনিভার্সিটির এক গবেষণা মতে এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের মোট ক্ষতি হয়েছে $8 ট্রিলিয়ন। এই যুদ্ধের ফলে আমেরিকান জনগণ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি আফগানিস্তানের জনগণও ভয়াবহ দুর্দশার শিকার হয়েছে। কিন্তু লাভবান হয়েছে শুধু অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলো। উদাহরণস্বরূপ লকহিড মার্টিন নামক অস্ত্র নির্মাতা কোম্পানির সিইও এই যুদ্ধের আগে প্রতি বছর $3 মিলিয়ন আয় করতেন, কিন্তু যুদ্ধের সময় তার আয় বেড়ে $30 মিলিয়ন হয়, অর্থাৎ মাত্র কয়েক বছরের মধ্যে 10 গুণ বৃদ্ধি পায়। এখনো এই ওয়ার অন টেরর চলছে এবং এই যুদ্ধ কেবল ধ্বংস ও ক্ষতি বয়ে এনেছে। This crusade, this war on terrorism. দর্শক, পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয়ে জানতে চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।